আজ আমার ননদের বিয়ে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, টেবিলে প্রচুর খাবার, চারদিক সুন্দর করে সাজানো, কত আলো, কত আনন্দ, গান বাজনা সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ। আমার শ্বশুর শাশুড়ির দূর দূরান্তের সকল আত্মীয় স্বজনরা এসেছে, কিন্তু এত বড় অনুষ্ঠানে আত্মীয় স্বজনের মধ্যে আমার মা বাবা আর ছোট ভাইকে দাওয়াত করা হয়নি। অনেকে জিজ্ঞাসা করছে, ইতি তোমার মা বাবা আসেনি? আমি বারংবার কৌশলে প্রশ্নটি এড়িয়ে গেছি। মা বাবা আমাকে বারবার বলেছে, মা ইতি আমাদের দাওয়াত করা হয়নি, এর জন্য তুমি একদমই মন ছোট করো না, তুমি ননদের বিয়েতে আনন্দ করো। মা বাবা যতই বোঝাক না কেন আমার মন বারবার কাঁদছে, কেমন যেন নিজেকে ছোট মনে হচ্ছে। তবে সব থেকে বেশি খারাপ লাগছে আমরা হাজবেন্ডের কথা ভেবে তার কি একবার মনে হলো না এত বড় অনুষ্ঠানে তার শ্বশুর শাশুড়িকে দাওয়াত দেওয়ার কথা। অনেক কিছু মনে হলেও মনের ভিতরে সব চাপা দিয়ে ননদের বিয়ের কাজ সম্পূর্ণ করলাম হাসি মুখে। রাত 8টায় ননদকে বিদায় দিয়ে ঘরে আসতে আমার স্বামী আহনাব বলল, ইতি তৈরি হয়ে নাও, এক জায়গায় যাব। আমি বললাম, কোথায়? বলল, গেলেই দেখতে পাবে। আমি কিছু বলার আগেই শাশুড়ি মা এসে আহনাবকে বলল, এত রাতে কোথায় যাবি বাবা? আহনাব নির্দ্বিধায় বলল, শ্বশুর বাড়ি মা। শাশুড়ি মা বললেন, এত রাতে ওই বাড়িতে কি? বাড়িতে এত গেস্ট, কি বলবে সবাই? আহনাব বলল, কেউ দেখতে পাবে না মা, তুমি চিন্তা করো না, ইতি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। শাশুড়ি মা বললেন, বাবা কি হয়েছে আমাকে বল, কেন রাগ করছিস? কিছু তো খেলিও না। আহনাব বলল, মা আমি আর ইতি ওইখানে খাবো, আশা করি আমাদের দুইজনের জন্য খাবার তারা ব্যবস্থা করতে পারবেন। তাদের অনেক টাকা পয়সা না থাকলেও মনটা বড় আছে। কি হলো ইতি, রেডি হতে বললাম না, চলো। আহনাবের কথা শুনে আমার শ্বশুর রুমে ঢুকে পড়লেন। কি সমস্যা আহনাব, কোথায় যাচ্ছ এখন? আহনাবের সোজা উত্তর, শ্বশুর বাড়ি বাবা। শ্বশুর মশাই কিছুটা রেগে গেলেন, কেন এত রাতে, সেখানে কি হয়েছে? আর খুব দরকার হলে সকাল হোক, সকালে যাও খেয়ে নাও। আহনাব বলল, বাবা আমি খাবো না, তুমি আমার বাবা, তোমাকে অসম্মান আমি করতে পারবো না, কিন্তু আমার বোনের বিয়েতে এত বড় অনুষ্ঠানে এত লোককে বলতে পারলে, কিন্তু তুমি আমার শ্বশুর শাশুড়িকে বলতে পারলে না। যাক, তোমার মেয়ের বিয়ে, তোমার ইচ্ছে কাকে বলবে না বলবে, তেমনি আমারও ইচ্ছে। আমি এখন কোথায় যাব? প্লিজ বাধা দিও না, তোমাকে রেডি হতে হবে না ইতি, এভাবেই চলো। কথাগুলো বলেই আহনাব আমার হাত ধরে টেনে বাড়ির বাইরে নিয়ে আসলো। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে খুব একটা দূরে না, গাড়িতে গেলে 5 মিনিট, হেঁটে 10 মিনিট, তাই দুজন হেঁটেই রওনা দিলাম। হাঁটতে হাঁটতে এক পলক চাইলাম আমার প্রাণপ্রিয় স্বামীর দিকে, কেমন যেন অদ্ভুত ভালোবাসা কাজ করছে মানুষটার ওপরে। আমি জানি আহনাব আমাকে বাবার বাড়ি নিয়ে যাবে না, সামনে কফি শপে গিয়ে বলবে, চলো এই হালকা শীতে গরম গরম কফি খাই, মাইন্ড ফ্রেশ লাগবে, সারাদিন তো অনেক কাজ করেছো, এখন একটু রিল্যাক্স করো। কথাগুলো ভাবতে ভাবতে কফি শপের সামনে চলে আসলাম। আহনাব কাঁচতে কাঁচতে বলল, ইতি চলো কফি। আহনাবকে আর কিছু বলতে না দিয়ে বললাম, বুঝেছি, চলেন। তারপর দুজনে কফি শপে বসে কফি খেলাম। তারপর বললাম, এবার কি পরিকল্পনা, নাকি বাড়ি ফিরে যাব? আহনাব বলল, না আজকে বাড়ি যাব না, কফি শপে একটা গেস্ট রুম আছে, দেখি ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে কফি শপের ম্যানেজারের সাথে কথা বলল, তারপর রুমের চাবি নিয়ে ফিরে আসলো। অগত্যা দুজনেই সেখানে রাত কাটালাম। পরের দিন সকালে বাড়ি ফিরে দেখি আমার ননদকে যে সব আসবাবপত্র দিয়েছিল বিয়েতে আমার শ্বশুর, সবকিছু ফেরত দিয়ে গেছে ননদের শ্বশুর বাড়ি থেকে। এগুলো নাকি তাদের স্ট্যাটাসের সাথে যায় না, আরো অনেক কথা শুনিয়ে গেছে শ্বশুরকে। বাড়িতে ঢুকেই শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে দেখি দুজনেই মুখ মলিন। আহনাব শ্বশুর মশাইকে বলল, বাবা কি হয়েছে, আর এই জিনিসপত্র এখানে কেন? শ্বশুর তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, তোমার না জানলেও চলবে। শাশুড়ি মা কেমন ছল ছল চোখে ছেলের দিকে তাকিয়ে শ্বশুরের পেছন পেছন চলে গেলেন। অতঃপর দাওয়াত খেতে আসা ঋতু আন্টি বললেন, নতুন জামাই মানে ননদের স্বামী নাকি আমার শ্বশুর মশাইকে ফোনে বেশ কড়া কথা বলেছেন, কারণ এসব জিনিসপত্র তাদের পছন্দ হয়নি। এসব জিনিস নাকি মেয়ের শ্বশুর বাড়িতে ফকির মিসকিনও দেয় না। কিন্তু আমার জানা মতে ফার্নিচারগুলো বেশ দাম দিয়ে কিনেছিলেন আমার শ্বশুর মশাই। ফার্নিচার কিনতে যাওয়ার আগে আমাকে শুনিয়ে শুনিয়ে বলেছিলেন, একমাত্র মেয়ে আমার, যেমন তেমন ফার্নিচার তো দিতে পারবো না বড়লোক কুটুমকে। দেখো আহনাবের মা, লোকজন হা করে তাকিয়ে থাকবে আমার মেয়ের ফার্নিচার। কথাগুলো যে আমাকে ঠেস মেরে বলেছিলেন তা বুঝতে আমার বাকি ছিল না।
গরিব বাবা মা আর মেয়ে তাদের সাধ্যমতো ঘর সাজিয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু সেই ফার্নিচারগুলোর জায়গা হয়েছে স্টোর রুমে। তবে আমি ভাবিনি সবাইকে হা করে দেওয়ার মতো ফার্নিচার এইভাবে ফেরত আসবে। আর সত্যি সবাই হা করে দেখবে, তবে ফার্নিচারগুলোর সৌন্দর্য নয়, দেখবে কোন খুঁতের জন্য অপছন্দ হলো। কিছুক্ষণের মধ্যেই শ্বশুরমশাই রেডি হয়ে বের হলেন ফোনে কথা বলতে বলতে। বুঝতে পারলাম নতুন জামাইকে অনুরোধ করছে শোরুমে এসে নিজের পছন্দ মতো ফার্নিচার নিতে। সোজা চলে যেতে গিয়ে কি মনে করে এক পলক আমার দিকে চাইলেন আমার শ্বশুর আব্বা। এই প্রথমবার ওনার চাহনি কেমন নরম মনে হলো। এই গল্পটা পড়ে যেটা বুঝলাম যে শ্বশুরবাড়ির লোকজনদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। যদি বউয়ের বাপ মাকে কষ্ট দেওয়া হয়, একসময় নিজের মেয়ের জন্য সেই কষ্টটা নিজেকেও পেতে হয়। এটাই বলে নিয়তির খেলা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।